গত ভিডিওতে আমি ইদম আর অহম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি আলোচনা করব অধিসত্তা বা সুপার ইগো নিয়ে। অহমের দুটি অংশ আছে, একটা কর্মকর্তা অহম আর আরেকটা হচ্ছে সমালোচক অহম। অহমের এই নৈতিক সমালোচক অংশটিকে বলা হচ্ছে অধিসত্তা বা সুপার ইগো। অহমের তালে নৈতিক সমালোচক অংশটিকে কি বলা হচ্ছে? সুপার ইগো বা অধিসত্তা। অহমকে যদি বিজ্ঞতার সঙ্গে তুলনা করা চলে, তবে অধিসত্তাকে বলা যেতে পারে বিবেক বা নীতিবুদ্ধি, কনসেন্স। মানে অধিসত্তা তার হচ্ছে বিবেক বুদ্ধি, সেখানে হচ্ছে সেন্স একটা কাজ করছে। বিবেক বা নীতিবুদ্ধি অধিসত্তার বেশিরভাগ অবচেতন বলে অহমের চেয়ে অধিসত্তা ইদমের বেশি খবর রাখছে। তাহলে অধিসত্তা কার বেশি খবর রাখছে? অধিসত্তা কিন্তু অহমের চেয়ে ইদমের বেশি কিন্তু খবর রাখছে। অধিসত্তার প্রধান কাজ হলো অহমের কাজের সমালোচনা করা। অহম যদি ভুলভাল করে, অন্য কিছু করে, তাহলে অধিসত্তা কী করছে? অহমের কাজের সমালোচনা করছে। তাহলে অধিসত্তার কী কাজ? অহমের কাজের সবসময় সমালোচনা করা। তীব্র সমালোচনার দ্বারা সে ইদমের কামনা বাসনাগুলোকে অবদমিত করতে অহমকে বাধ্য করছে। মানে যেহেতু প্রথমে আমরা ইদম পাচ্ছি, তাহলে ইদমকে মানে কন্ট্রোল করার জন্য সে অহমকে হচ্ছে বাধ্য করছে। প্রথমে তাহলে ইদম, তারপরে অহম, তারপরে হচ্ছে অধিসত্তা। তাহলে কি হচ্ছে? তীব্র যে সমালোচনার যে ইদমের যে কামনা বাসনাগুলো রয়েছে অবদমিত করতে অহমকে সে হচ্ছে বাধ্য করছে। কিভাবে সে কাজ করে? এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে সে কাজ করছে। ইদমের বাসনা কামনাগুলো সবসময় চেতন মনে উঠে আসতে চায়। মানে এক এক সময় এতটাই তীব্র হয়ে যায় যে ইদমের কামনা বাসনাগুলো, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে তার একটা বিভিন্ন রকমভাবে তার একটা প্রকাশ পেয়ে যায়। যখনই কোনো অসামাজিক বা অবাঞ্ছিত ইচ্ছা অচেতন মন থেকে চেতন মনে উঠে আসতে চায়, তখনই অহম তার প্রহরী সেন্সর এর দ্বারা তাকে অবদমিত করে অচেতন মনের গভীর অন্ধকারের মধ্যে তাকে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের যে ইদমের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো যেগুলো রয়েছে, খারাপ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে অহমের যে প্রহরী রয়েছে, অর্থাৎ প্রহরী সেন্সর রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের ভিতরে গভীর অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে, যাতে না এই খারাপ ইচ্ছাগুলো সকলের সামনে ধরা দেয় বা নিজেকে খারাপ সকলের সামনে যাতে না প্রচার হতে পারে, নিজেকে খারাপ যাতে না দেখাতে পারে, কিংবা সমাজের চোখে আমরা যাতে অপমানিত না হতে পারি, তার জন্য কিন্তু আমাদের হচ্ছে সেই ইচ্ছাগুলো, অচেতন ইচ্ছাগুলো আমাদের সেন্সর দিয়ে আমাদের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। অহম এই প্রহরী সেন্সরকে নিযুক্ত করেছে। তাহলে কে এই প্রহরী সেন্সরকে নিযুক্ত করছে? অহম এই প্রহরী সেন্সরকে নিযুক্ত করছে। মনের যাতে কোনো অসামাজিক কামনা বাসনা ইচ্ছা বাইরের জগতে না প্রবেশ করে, সেদিকে চেতন অহম সবসময় চেষ্টা করে তার ক্ষুধা নিবারণের জন্য। মানে কি? চেতন যে অহম রয়েছে সে কিন্তু তার হচ্ছে ক্ষুধা নিবারণের, সে কিন্তু মানে যে উল্টোপাল্টা যখন ইচ্ছাগুলো আসছে সেগুলো কিন্তু সে কিন্তু কন্ট্রোল করে দিচ্ছে, যে না তুমি এখন বাইরে এসো না, বাইরে এলে কিন্তু বিপদ রয়েছে। তাই সে কি করছে? চেতন অহম কি করছে? সে সঙ্গে সঙ্গে তার সেই সব উল্টোপাল্টা ইচ্ছাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেতরে পাঠিয়ে দিচ্ছে, যাতে না তার একটা রেপুটেশন খারাপ হয়ে যায়, কিংবা তার কোনো রকম সমাজে যাতে না অসুবিধে হয়। তার জন্য সবসময় কি করছে? চেষ্টা করছে যে চেতন অহম সবসময় চেষ্টা করছে তার ক্ষুধা নিবারণের চেষ্টা করে, এবং সমাজের দিকে চেয়ে প্রহরী সেন্সর তার ত্রুটি চেপে ধরে অচেতন মনে সেন্সর দিয়ে মানে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এর ফলে সৃষ্টি হয় মানসিক অন্তর্দ্বন্দ্বের। কেননা যেহেতু তার সেই উল্টোপাল্টা ইচ্ছাগুলো আসছে, কিন্তু সেই উল্টোপাল্টা ইচ্ছাগুলো সে তখন প্রকাশ করতে পারছে না, তখন সে কি করবে ঠিক করতে পারছে না, তখন তার কি হচ্ছে? মানসিক অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যাকে সিগমুন্ড ফ্রয়েড কি বলছেন? যে মেন্টাল কনফ্লিক্ট। মানে সেই তার ইচ্ছাগুলো যেহেতু প্রকাশ করতে পারছে না, তার ভেতরে কিন্তু বিভিন্ন রকম একটা মানে অ্যাংজাইটি ভাব আসছে, রাগ আছে যে কি করব, সেই যেগুলো তার মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেগুলোকে বলা হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট। বারবার চেষ্টা করছে ইদমের ইচ্ছাগুলো চেতন মনে আসার, কিন্তু সেগুলো হচ্ছে সুযোগ পাসপোর্ট পাচ্ছে না, যে না তুমি এগুলো করো না, এগুলো কিন্তু ভুল। তাহলে এগুলো সেই গভীর অন্ধকারে চলে যাচ্ছে। তখন তারা কি করছে? বাধ্য হয়ে গভীর অচেতন মনের মধ্যে ফিরে আসছে। আর অতৃপ্ত যে সকল ক্ষুধার যে যন্ত্রণা রয়েছে,
সে মানসিক সংগঠন দিকে মানে মানসিক যে সংগঠন মানে সে তখন কি করছে, দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে তার তো ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, সে তখন সঙ্গে সঙ্গে দুঃখে তার মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কখনো কখনো সেন্সরের অসাবধানতার সুযোগ নিয়ে কোনো আদিম নগ্ন বাসনা চেতন মনে যখন চলে আসে, খুব গোপনে চেতন মনে আসার পর যখন তার মানে স্বরূপটা প্রকাশ পেয়ে যায়, তখন আবার অহম কী করছে, কখনো তাকে অবদমিত করার চেষ্টা করছে, মানে কখনো কখনো আসছে খারাপ ইচ্ছাটা, তখন আবার ফের অহম তাকে চেপে দিচ্ছে, আবার কখনো সে তাকে সামাজিক সাজ পোশাকে সজ্জিত করে অধিসত্তাকে, অর্থাৎ সামাজিক যে অনুশাসনের যে চোখ রয়েছে, সামাজিক অনুশাসনের চোখে ফাঁকি দিতে চাচ্ছে। তাহলে ইদমের তৃপ্তি হলো অহমের তৃপ্তি। যে ইদমের এইসব উল্টোপাল্টা ইচ্ছা থাকে, তাহলে এই উল্টোপাল্টা যে ইচ্ছাগুলো পূরণ যদি করতে পারে, তাহলে ইদমের তৃপ্তি মানেই হচ্ছে অহমের তৃপ্তি। কাজেই ইদমের আদিম যে বাসনা কামনা পরিতৃপ্তির যে অহম যে ভিতরে ভিতরে যে লালায়িত হচ্ছে, মানে ইদমের যে ইচ্ছাগুলো, যে অহম এইগুলো যে করার জন্য চেষ্টা করছে, তার ইচ্ছা হচ্ছে, ফ্রয়েড এই অবস্থার নাম দিচ্ছেন বিভক্ত দ্বিধা বিভক্ত অহম, অর্থাৎ ডিসোসিয়েটেড ইগো। মানে তার যে ইচ্ছাগুলো, অহমের যে ইদমের যে ইচ্ছা, সেইগুলো কিন্তু বিভিন্নভাবে লালায়িত হচ্ছে ইগোর মধ্যে, আর সেগুলো হচ্ছে বিভিন্নভাবে কিন্তু সেগুলো ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছে। তাহলে এই অবস্থায় ফ্রয়েড যে দ্বিধা বিভক্ত অহম অর্থাৎ ডিসোসিয়েটেড যে ইগো তিনি বলেছেন, সুতরাং দেখা যাচ্ছে অহমের ছবিটা কিন্তু একদমই খারাপ, অহমের ছবিটা কিন্তু ভালো নয়। তার কারণ অহম একসঙ্গে তিনজনকে তাকে লক্ষ্য রাখতে হচ্ছে। কি ক হলো বাস্তব জগৎ, এই যে আমাদের যে বাস্তব জগৎ, তাকে কিন্তু অহমকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হচ্ছে। খ আবার কি, অবাধ্য ইদম, অবাধ্য, কেননা ইদমের তো শুধু উল্টোপাল্টা ইচ্ছা, অসামাজিক ইচ্ছা যেগুলো, তাহলে তাকেও লক্ষ্য রাখতে হচ্ছে। তাহলে অহমের কী কী কাজ করতে হচ্ছে, বাস্তব জগৎকে লক্ষ্য রাখতে হচ্ছে, আবার অবাধ্য ইদমকে লক্ষ্য রাখতে হচ্ছে, আর গ হচ্ছে সমালোচক অধিসত্তা, অর্থাৎ মানে যে শুধু খালি সমালোচনা করবে, যে ভুল পথে যেও না, ভুল এটা ঠিক, সে সবসময় কী করছে, সমালোচনা করছে। এই তিনজন প্রভুর সঙ্গে বনিবনা করে অহমকে কিন্তু চলতে হচ্ছে। তাহলে অহমের চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কেননা তাকে ইদমের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, আবার ফের তাকে অধিসত্তার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। বাস্তব জগৎ, অবাধ্য ইদম, আবার সমালোচনা করা, মানে কি অহম সে সবসময় ছটফট করতে থাকে। তার অহম মানে ব্যতিব্যস্ত হয়ে উঠছে, কিভাবে সমস্ত পরিস্থিতিটাকে সামাল দেব। সেই জন্য অহমকে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে তাকে চলতে হচ্ছে। যদি কোনো প্রকারে কোনো একদিকের যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যে মানে ইদম, তারপরে সমালোচক অধিসত্তা, বাস্তব জগৎ, এদের মধ্যে যে একটা মানে সামঞ্জস্য রয়েছে, এদের মধ্যে যদি কোনো রকম একদিকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। মানে অহমকে এতটাই ব্যালেন্স হয়ে চলতে হচ্ছে, বাস্তব জগৎ, অবাধ্য ইদম, আবার সমালোচক অধিসত্তা, এদের মধ্যে কিন্তু অহমকে আবার ব্যালেন্স হয়ে চলতে হচ্ছে। তাহলে অহমের চাপটা অনেক বেশি। ফ্রয়েডের মতে যে সমস্ত লোক মানসিক বিকারগ্রস্ত, তাদের অহম সত্তাটি কোনো কারণের জন্য এই তিনজন প্রভুর সঙ্গে কিন্তু সমন্বয় সাধন করতে পারে না, অর্থাৎ মেন্টাল ডিস্টারবেন্সের জন্য তাদের কিন্তু এই প্রবলেমটা হয়। অর্থাৎ মানসিক যে বিকারগ্রস্ত যে সকল লোকগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস্তব জগৎ, অবাধ্য ইদম এবং যে সমালোচক অধিসত্তা, এদের মধ্যে কিন্তু সম্পর্কটা সুসামঞ্জস্যভাবে নেই। তার জন্য কিন্তু তারা মানসিক বিকারগ্রস্ত, ফ্রয়েড এইটা বলছেন। ইদম, অহম ও অধিসত্তার কাজগুলো একটা উদাহরণের সাহায্যে বোঝানো যেতে পারে, আরও তোমাদের ইজি হয়ে যাবে। যে এমন মানে এখানে হচ্ছে অহমকে বলা হচ্ছে ড্রাইভার, অহম যেটা হচ্ছে ইগো, সে হচ্ছে ড্রাইভার, আর অধিসত্তা যে সুপার ইগো, সে হচ্ছে গাড়ির মালিক, আর ইদম হচ্ছে মালিকের স্ত্রী। অহমকে এই কারণে ড্রাইভার বলা হচ্ছে, আমাদের শরীরের যে মানে পেশিগুলো সব রয়েছে, তাদের কিন্তু চালনা করে হচ্ছে অহম। তাহলে আমাদের সমস্ত শরীরে যে পেশিগুলো, নার্ভ টার্ভ যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সে অহম চালনা যে করছে, তাকে কি বলা হচ্ছে, আমাদের শরীরের যে পেশি, এই যে অহম যে ড্রাইভার বলা হচ্ছে, আমাদের শরীরে সে কিন্তু সব কিছু চালনা করছে। তাহলে অহম ছাড়া পেশিগুলো
কেউ চালনা করতে পারছে না, তাহলে অহমের এইখানে পেশিগুলোকে চালনা করার একটা ক্ষমতা রয়েছে, তাই অহম ছাড়া এখানে এই পেশিগুলো কেউ চালনা করতে পারবে না। আর ইদম মাঝে মাঝে গাড়ি নিয়ে বাইরে যেতে চায়, মানে ইদম তো তার যা ইচ্ছা তাই করার ইচ্ছা, এখানে যেহেতু ইদমকে এখানে বলা হচ্ছে যে সে হচ্ছে গাড়ি নিয়ে বাইরে যেতে চাইছে। অহম যদি বোঝে গাড়ি নিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এলে মালিকের তিরস্কার সহ্য করতে হবে না, অর্থাৎ যদি ইদমের মানে তার যে ইচ্ছাগুলো যদি পূরণ করার যদি ইচ্ছা থাকে এবং সেরকম যদি কোনো অসুবিধে না হয়, তাহলে সে কিন্তু গাড়ি নিয়ে যাবে, অর্থাৎ অহম কিন্তু তখন দেখা যাবে যে যাচ্ছে। মালিক যদি দেখে ঠিক সময় গাড়ি নিয়ে ফিরে এসেছে, অর্থাৎ মালিক বলতে এখানে অধিসত্তাকে বোঝানো হচ্ছে, সে যদি দেখছে যে ঠিক মতো গাড়ি নিয়ে এসেছে, তাহলে সে কিন্তু ড্রাইভারকে আর কিছু বলবে না, যে অহম যে ড্রাইভারটা রয়েছে তাকে কিন্তু আর কিছু বলবে না। কিন্তু ইদম অর্থাৎ যে হচ্ছে স্ত্রী, যদি বাজারে যাবার নাম করে গঙ্গার ধারে হাওয়া খেতে আসে, তাহলে অহম তাকে কিন্তু নিরস্ত করতে চেষ্টা করবে, কেননা দেরি হয়ে যেতে পারে, তাকে তো সমস্ত কিছু জবাবদিহি করতে হবে অধিসত্তার কাছে, অহমকে তো সব কিছু অধিসত্তার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু ইদমের পীড়াপিড়িতে মানে ইদমের ইচ্ছাটা এতটাই স্ট্রং হয়ে যাচ্ছে কখনো কখনো, যদি অহম গাড়ি নিয়ে যেতে বাধ্য হয়, তাহলে ফিরে এসে অধিসত্তার বকুনি এড়ানোর জন্য গাড়ি খারাপ হয়ে গেছে এই বলে অহম কিছু একটা অধিসত্তার কাছে কিন্তু বাহানা দেবে, এই একটা অজুহাত দেবে যে এই কারণে আমার দেরি হয়ে গেছে। তাহলে এভাবে সে সকলের সঙ্গে কিন্তু সমন্বয় সাধন করে চলতে থাকে। অহমের সঙ্গে অধিসত্তার কোনো কিন্তু বিরোধ থাকছে না, অধিসত্তা লড়াই করে কিন্তু ইদমের সঙ্গে। তাহলে অধিসত্তা কার সঙ্গে লড়াই করছে? ইদমের সঙ্গে, কেন ইদমের যে ইচ্ছাগুলো সবসময় পূরণ করতে দেওয়া যায় না, তাই অধিসত্তার লড়াই সবসময় ইদমের সঙ্গে। আর অহম তো সে তো কন্ট্রোল করছে, সেন্সর দিয়ে সবসময় কন্ট্রোল করছে। তাহলে অহম হলো যুদ্ধক্ষেত্র, এছাড়া অবদমনের কাজে অধিসত্তা অহমকে সাহায্য করে, বিরোধিতা কিন্তু কখনোই করে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।